ভয়ঙ্কর এক সংবাদের শিরোনাম, কিন্তু তার ভেতরের কথা আরো গভীর। ইরান বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্রের শহরের দরজা খোলেনি। এর মানে কি? এর মানে হলো তাদের আসল আঘাত করার ক্ষমতা এখনো অব্যবহৃত। ইরানের নীরব সংকেত যে হামলা এখনো হয়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি পদক্ষেপ সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক প্রতিশোধ নয়। যখন ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধের শেষ দিনে ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালায়, তখন বিশ্ব অবাক হয়েছিল ইরানের শান্ত প্রতিক্রিয়ায়। কিন্তু ইরানের এই আপাত নীরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশল। ফজলির কথা স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইরানের প্রযুক্তিগত জ্ঞান রয়েছে, কিন্তু তাদের আদর্শিক নীতি এর ব্যবহার বা তৈরির বিপক্ষে। এই কথাগুলো আপাত দৃষ্টিতে শান্তি এবং সংযমের বার্তা দিলেও এর ভেতরের টুইস্ট হলো প্রযুক্তিগত জ্ঞান আছে মানে হলো তারা চাইলে তা করতে সক্ষম। এটি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য এক শীতল সতর্কবার্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আপোষ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি জোর দিয়ে বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিতে অটল। তারা জাতীয় চাহিদা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এর অর্থ আমেরিকা বা ইসরায়েলের কোনো হুমকি ইরানকে তার পথ থেকে সরাতে পারছে না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি এক ধরনের চ্যালেঞ্জ। তখত রাভাঞ্চি বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু এখানেও আছে একটি বড় শর্ত। ভবিষ্যতের আলোচনার জন্য আমেরিকার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টি প্রয়োজন। ইরান চায় আমেরিকা তাদের বোঝাক যে আলোচনার সময় তারা সামরিক শক্তি ব্যবহার করবে না। এটি ইরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা। যদি আমেরিকা ইরানের বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান শুধুমাত্র কথার কথা নয়, কাজের প্রমাণ চাইছে। আসল টুইস্ট হলো, ইরান যখন বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্র শহরের দরজা খোলেনি, তার মানে হলো তাদের প্রকৃত সামরিক সক্ষমতা এখনো অব্যবহৃত। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। তারা হয়তো এমন একদিনের জন্য অপেক্ষা করছে যখন তাদের আঘাত হবে অপ্রতিরোধ্য। পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত জ্ঞান থাকা সত্ত্বেও তা ব্যবহার না করার কথা বলা, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে। ইরান হয়তো বোঝাতে চাইছে যে তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা তা সংযত রাখছে। এই সংযমই তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। তারা সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু শর্ত দিচ্ছে আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপর। এর মানে ইরান দুর্বল নয়, বরং তারা চাইছে শক্তিশালী অবস্থানের ভিত্তিতে আলোচনা করতে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরান বলছে ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র 1/4। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফজলি দাবি করেছেন, সেজ্জিল ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে অবাক করে দিয়েছিল। তিনি জানিয়েছেন, ইরান বছরের পর বছর ধরে শত্রুর সাথে যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে, তাহলে নাকি আরও কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি। অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধু ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে, তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরও কঠিন থাপ্পড় দেবে। 13ই জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী, এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছু তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে, তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন।
ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরও সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি, অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা, কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সংঘাত হবে চূড়ান্ত সংঘর্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, কারণ ইরান বিশ্বাস করে তারা এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের হাতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে। গত 13 জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ইহুদিবাদী দেশটির দাবি ছিল তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, শত শত মানুষ এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান অবশ্য বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টা জবাব হিসেবে ইরান কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনও কার্যকর রয়েছে। ইসরায়েলের দুর্বলতা উন্মোচিত। আরটিকে দেয়া মন্তব্যে তেহরানের সূত্রটি জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। এটি একটি চাঞ্চল্যকর দাবি যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্রটি আরও দাবি করে যে ইরানের কাছে এখনও নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হবে। যদি এই দাবি সত্য হয় তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। এমনকি উন্নত আয়রন ডোমও এত সংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই সংঘাতের জন্য ইরান শুধু সামরিকভাবেই প্রস্তুত নয়, বরং অভ্যন্তরীণ সমর্থনও পাচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি জানায়, দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। এটি নিঃসন্দেহে তেহরানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও ইরান জানে যে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবুও তেহরান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। খামেনির দাবি ও ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক জবাবের বিষয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এটি ইরানের পক্ষ থেকে একটি বড় সড় দাবি যা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে তাহলে আরও হামলা চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। ইসরায়েলের ভেতরেই আগুন, গাজার বাইরেও আইডিএফ এর বিপদ। গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন সময় বয়ে এনেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর 880 জন সদস্য নিহত হয়েছেন। কিন্তু চমকপ্রদ খবর হলো, শুধু গাজার যুদ্ধক্ষেত্রেই নয়, ইসরায়েলের নিজস্ব সেনারা এখন নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেও হামলার শিকার হচ্ছেন। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী নিহত 880 সেনার মধ্যে 329 জনই প্রাণ হারান 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিন। এরপর গাজা ভূখণ্ডে স্থল অভিযানে মারা গেছেন আরও অন্তত 436 জন সেনা। শুধু তাই নয়, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েলি পুলিশের 58 জন সদস্য নিহত হয়েছেন, যাদের অনেকেই ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষে 80 জন, পশ্চিম তীর ও ইসরায়েলের অভ্যন্তরে সংঘর্ষে 17 জন, ইরাক থেকে ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রের বাইরেও রয়েছে হতাহতের ঘটনা। পশ্চিম তীরের গুলিতে 1 জন, লেবানন সীমান্তে গোলা বারুদ বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় 2 জন সেনা মারা গেছেন। এই পরিসংখ্যান একদিকে যেমন ইসরায়েলি সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি নির্দেশ করছে, তেমনি অন্যদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতাও ফুটে উঠেছে। যেখানে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেই আক্রান্ত হচ্ছে তাদের সামরিক বাহিনী। এটা এক অবিশ্বাস্য ঘটনা, যা ইসরায়েলের অভ্যন্তরীণ বিভেদ ও অস্থিরতাকে সামনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম তীরের রামাল্লার কাছে কাফর মালিক এলাকায়। 30 জুন রাতে প্রায় 100 জন ইহুদি বসতি স্থাপনাকারী ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে হামলা চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আগুন লাগানোর ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর ব্যবহারের উপযোগী নয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত নেক্কারজনক আখ্যা দিয়েছে। এর পেছনের কারণ আরও চাঞ্চল্যকর। কাফর মালিকের কৃষি জমিতে একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনাকারী ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। যখন ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা প্রশমের চেষ্টা করে, তখন বসতি স্থাপনাকারীরা সেনাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর জের ধরেই সেনাদের ওপর হামলার অভিযোগে 6 জন বসতি স্থাপনাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের প্রতিশোধ নিতেই ছাউনিতে হামলা চালানো হয়। আইডিএফ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এই ঘটনাগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল নিজের ভেতরের বিভেদ এবং উগ্রবাদেরও শিকার হচ্ছে। গাজার যুদ্ধ তাদের জন্য যেমন বাইরের চ্যালেঞ্জ, তেমনি এই সামরিক ছাউনিতে আগুন দেওয়ার ঘটনা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাচ্ছে? এনবিসির প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের তীব্র সংকটে ভুগছে। মার্কিন প্রশাসনের 2 অজ্ঞাতনামা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এমনকি আরও 3 কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের বিশেষভাবে কমতি দেখা দিয়েছে। যুদ্ধবিরতির নেপথ্যে অস্ত্রের অভাব। এই তথ্য এমন এক সময় সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেন। যদিও ইরান এই চুক্তি পুরোপুরি মানতে নারাজ, তবুও যুদ্ধবিরতি টিকে থাকার একটি কারণ হিসেবে উঠে আসছে ইসরায়েলের সামরিক সক্ষমতা কমে আসা। যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ড রিয়া নভস্তি সংবাদ সংস্থাকে বলেছেন, ইসরায়েল এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা ধরে রাখতে পারছে না।
আর তাই তাদেরই শান্তির বেশি প্রয়োজন। ইসরায়েলের কথিত সম্পূর্ণ বিজয় এখন কৌশলগত পরাজয়। ইরানে হামলার প্রথম ঘণ্টায় ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ যে সম্পূর্ণ বিজয়ের দাবি করেছিল মাত্র 12 দিনের মাথায়, তা এখন কৌশলগত পরাজয়ের মতো দেখাচ্ছে। ইসরায়েল তাদের ঘোষিত 3টি যুদ্ধ লক্ষ্যের একটিও পূরণ করতে পারেনি। পারমাণবিক কর্মসূচি ধ্বংস। ট্রাম্প ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। বরং ধারণা করা হচ্ছে ইরান হামলার আগে কিছু সেন্ট্রিফিউজ নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। ইরানি জেনারেলদের হত্যা। ইসরায়েল যেসব ইরানি জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করেছিল তাদের জায়গায় দ্রুত নতুন লোক নিয়োগ করা হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলা। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি, বড়জোর কয়েক মাসের জন্য কার্যক্রম পিছিয়ে গেছে। অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতি এবং নতুন মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের ফলে ইসরায়েলের অর্জনের চেয়ে ক্ষয়ক্ষতিই বেশি হয়েছে। 12 দিনে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষতির শিকার হয়েছে তা হামাসের রকেট বা হিজবুল্লাহর সঙ্গে মাসের পর মাস যুদ্ধের চেয়ে অনেক বেশি। ইসরায়েলি নাগরিকেরা তাদের অ্যাপার্টমেন্ট ব্লক ভেঙে পড়তে এবং বাড়িঘর ধ্বংস হতে দেখেছে, যা তারা আগে শুধু গাজা বা লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর দেখত। ইরান কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যেমন একটি তেল শোধনাগার ও একটি বিদ্যুৎ কেন্দ্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের শাসন ব্যবস্থা এখনো অটুট। শুধু তাই নয়, ইসরায়েলের এই একতরফা ও বিনা উস্কানিমূলক আক্রমণ ইরানের জনগণকে শাসকদের পেছনে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। ট্রাম্পের ব্রেক এবং নেতানিয়াহুর দুশ্চিন্তা। নেতানিয়াহুর আরেকটি তথাকথিত সফলতা ছিল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়ানো। এখন সেটিই যেন বিষের পেয়ালা হয়ে উঠেছে। যখন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রে হঠাৎ এক বিশাল ও অকাল ব্রেক কষে দিয়েছেন, তখন তেল আবিবের সড়কে ঝুলতে থাকা থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট লেখা ব্যানার আর কতদিন থাকবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার চিত্র আঁকার ক্ষেত্রে ইসরায়েল আর এককভাবে ছড়ি ঘোরাতে পারবে না। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যা জানা গেছে। এ হামলার খবর তাৎক্ষণিকভাবে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শোনা যায় এবং ভিডিও ফুটেজে দেখা যায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা করছে। এই হামলা মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে। লক্ষ্যবস্তু আল উদেইদ বিমান ঘাঁটি। ইরান মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এই ঘাঁটিতে প্রায় 8000 মার্কিন সামরিক কর্মী অবস্থান করছেন এবং এটি এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সমস্ত বিমান অভিযানের জন্য প্রধান কার্যালয় হিসেবে কাজ করে। কিছু ব্রিটিশ সামরিক কর্মীও পর্যায়ক্রমে এই ঘাঁটিতে কাজ করেন। এই হামলার বিষয়টি প্রথমে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং পরে তাদের সামরিক বাহিনী নিশ্চিত করে। ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা IRGC এক বিবৃতিতে জানিয়েছে যে ইরান তার সার্বভৌমত্বের ওপর কোনো আক্রমণকে উত্তরোহী না দিয়ে ছাড়বে না। আর আরও যোগ করেছে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো শক্তি নয় বরং দুর্বলতা। আক্রমণের আগে আমেরিকা ইরানকে তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার প্রতিক্রিয়া না জানানোর জন্য সতর্ক করেছিল এবং তেহরানের নেতাদের এই অঞ্চলে শত্রুতার কূটনৈতিক অবসানে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছিল। প্রস্তুতি ও সতর্কতা। কেন ফাঁকা ছিল ঘাঁটি? 23 জুন সকাল থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আমেরিকা সন্দেহ করছে ইরান কাতারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। হামলার কয়েক ঘন্টা আগে কাতার সাময়িকভাবে তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়। এর পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় নিতে বলে। এই সতর্কবার্তাগুলি সরাসরি আক্রমণের ইঙ্গিত না দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে তারা অতিরিক্ত সতর্কতার কারণে এই আদেশ জারি করেছে এবং যুক্তরাজ্য বলেছিল
যে তারা আমেরিকানদের নেতৃত্ব অনুসরণ করছে। তবে আক্রমণের প্রায় 1 ঘন্টা আগে বিবিসি ঘাঁটির জন্য একটি বিশ্বাসযোগ্য হুমকি সম্পর্কে জানতে পেরেছিল। কিছু মার্কিন সংবাদ মাধ্যম অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে কাতারের দিকে সম্ভাব্য উৎক্ষেপণের জন্য ইরানি ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলি স্থাপন করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলি দেখায় যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে বিমানগুলি অন্যান্য বিমানবন্দরে ঘুরতে শুরু করেছিল। ফ্লাইট রাডার 24 অনুসারে ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার কিছুক্ষণ আগে দোহার উদ্দেশ্যে প্রায় 100টি ফ্লাইট তাদের গতিপথ পরিবর্তন করেছিল। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের শীর্ষ 10টি ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে একটি, যেখানে প্রতিদিন প্রায় 1,40,000 যাত্রী যাতায়াত করে। বাহরাইন এবং কুয়েত সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলিও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। এই সব প্রস্তুতি বলে দিচ্ছে হামলার আশঙ্কা বেশ জোরালো ছিল। সংঘাতের শুরু কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে 3টি পারমাণবিক স্থাপনার উপর বিশাল হামলা চালায়। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তাদের সরকারের দাবি, ইরানকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এটি প্রয়োজনীয়। ইসরায়েলি এবং আমেরিকান উভয় সরকারই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে বদ্ধপরিকর, যদিও ইরান সবসময় তাদের বিস্তৃত পারমাণবিক কর্মসূচিকে বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহারের কথা বলে আসছে। ইরান অপারেশন ট্রু প্রমিস 3 এর শেষ ধাপে ইসরায়েলের দখলে থাকা অঞ্চলগুলোতে তাদের সামরিক হামলা বাড়িয়ে দিয়েছে। তারা শত শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলোর ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে এবং তেল আবিব ও হাইফার বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যেতে বলছে। ইসরায়েলের দখলে থাকা এলাকা এবং তেহরানের আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের কর্মকর্তারা বলেছেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ হয়ে এসেছে। মার্কিন গণমাধ্যম অনুমান করছে যে এটি আর মাত্র 10 থেকে 20 দিন চলতে পারে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে যে উন্নত ফাত্তাহ সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি অবিশ্বাস্য সাফল্যের সাথে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেছে, প্রথম প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বহুল প্রচারিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে এবং শাসক গোষ্ঠী এবং তার যুদ্ধপ্রিয় পশ্চিমা মিত্রদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছেছে। IRGC বহুমুখী অভিযানের পর্যায়টিকে একটি মোড় হিসেবে বর্ণনা করেছে। IRGC জানিয়েছে, প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থার জন্য শেষের সূচনা। বিবৃতিতে আরো যোগ করা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে ইরান ইসরায়েলের আকাশের উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। ফাত্তাহ কি এবং কেন এটি এত বিপজ্জনক? ফাত্তাহ ইরানের প্রথম দেশীয়ভাবে নির্মিত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2023 সালে জুনে প্রথম উন্মোচন করা হয়েছিল। ফাত্তাহ নামটি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি নিজেই দিয়েছেন। এটি একটি নির্ভুল নির্দেশিত 2 স্তরের কঠিন জ্বালানিযুক্ত রকেট, যার পাল্লা 1400 কিলোমিটার এবং চূড়ান্ত গতি 13 থেকে 15 ম্যাক। এই অবিশ্বাস্য গতি, চলমান নজল সহ ক্ষেপণাস্ত্রটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে এবং বাইরে উভয় দিকেই চলাচল করতে দেয়। ইরানের দাবি, একে আটকানো অসম্ভব। 2 বছর আগে উন্মোচন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদে এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের উৎপাদনকে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে একটি বিশাল উল্লাসফল হিসেবে বর্ণনা করেছেন। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আগে কেবল 3টি দেশই কার্যকরী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি আয়ত্ত করেছিল: রাশিয়া, চীন এবং ভারত। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিরও এখনো কার্যকরী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নেই। এটি ফাত্তাহকে করে তুলেছে অনন্য এবং মারাত্মক। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শিল্প কোথায় দাঁড়িয়ে আছে? কয়েক দশক ধরে কঠোর এবং অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সেনাবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্বদেশীভাবে বিশ্বমানের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান তৈরি করেছে, যা অস্ত্রোপচারের নির্ভুলতার সাথে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
প্রতিশোধমূলক অভিযানের জন্য ইরানের কাছে সুনির্দিষ্ট দূরপাল্লার হামলার জন্য ডিজাইন করা বৈচিত্র্যময় এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি রয়েছে। ফাত্তাহ 2 আরও এক ধাপে গিয়ে ইরান উন্নত ফাত্তাহ 2 মডেলটি উপস্থাপন করেছে। যদিও এর প্রথম পর্যায়টি প্রাথমিক সংস্করণের মতোই রয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে একটি ভিন্ন ওয়ারহেড ডিজাইন রয়েছে। ফাত্তাহ 2 এর কঠিন জ্বালানি বুস্টার একটি গ্লাইডিং ওয়ারহেড বহন করে, যা এই ক্ষেত্রে একটি নতুন শ্রেণী বিভাগ তৈরি করে। হাইপারসনিক ক্রুজ গ্লাইড ভেহিকল ফাত্তাহ 2 এর পাল্লা 1400 কিলোমিটার, দৈর্ঘ্য প্রায় 12 মিটার এবং ওজন 4100 কেজি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের ওজন 500 কেজি, যার মধ্যে 200 কেজি বিস্ফোরক চার্জ। ইসরায়েলের বুকে ইরানের ভূমিকম্প, মোসাদ আমানি সদর দপ্তরে সরাসরি আঘাত, আরও হামলার হুঙ্কার। তেল আবিব কেঁপে উঠেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করেছে যে তাদের মহাকাশ বাহিনী ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আরও শক্তিশালী এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এবারের আঘাত এতটাই সুনির্দিষ্ট যে ইসরায়েলের গোপন গোয়েন্দা সংস্থা মোসাদ ও আমানের সদর দপ্তরও রেহাই পায়নি। আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেছে সেই সব গোপন ডেরা যা ইসরায়েলের নিরাপত্তার মেরুদণ্ড বলে পরিচিত ছিল। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ইরানের নজরে। আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং তেল আবিবে অবস্থিত মোসাদের একটি অপারেশন এবং পরিকল্পনা কেন্দ্রে সফলভাবে আঘাত এনেছে। হামলার পর এসব এলাকা আগুনে পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ইরানের এই বাহিনী জোর দিয়ে বলেছে, আমাদের ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে এবং ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশগুলো তেহরানের নজরে থাকবে। এর আগে তাদের ষষ্ঠ বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছিল তাদের অভিযানে ব্যবহৃত উন্নত প্রযুক্তি এবং ক্ষমতা ইসরায়েলের গভীরে সুনির্দিষ্ট ও সফল হামলা চালানোর সুযোগ করে দিয়েছে। তারা আরও জানায়, এই হামলা ইসরায়েলি দখলদারিত্বের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ধ্বংস করার একটি বৃহত্তর অভিযানের অংশ। আইআরজিসি প্রভাবশালী, কার্যকর এবং ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে, বিশেষ করে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা যন্ত্রের গুরুত্বপূর্ণ নোটগুলোকে লক্ষ্য করে। ক্ষেপণাস্ত্র আঘাতের পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ। আইআরজিসি জানিয়েছে, অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আইআরজিসি কমান্ডারের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক অভিযানে ব্যবহৃত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ইরানের আধুনিক সামরিক ক্ষমতার একটি ছোট অংশ মাত্র। ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওয়াহিদি ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ শেষ হয়ে আসছে এমন খবরকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হওয়া ধারণাটি হাস্যকর। আমরা এখনো আমাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা কৌশলগতভাবে ব্যবহার শুরু করিনি। ওয়াহিদি আরও জোর দিয়ে বলেছেন যে ইরানের কাছে বিস্তৃত পরিসরের উন্নত অস্ত্র রয়েছে এবং যখনই আমরা উপযুক্ত মনে করব তা ব্যবহার করা হবে। এর মধ্য দিয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তেহরান প্রয়োজনে আরও দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। শত শত ড্রোনের হুমকি, ইসরায়েলের আকাশ কি নিরাপদ? একই সময়ে ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ঘোষণা করেছেন, দ্রুতই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন নিক্ষেপ করা হবে। তিনি দাবি করেছেন, সোমবার ইরানের মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা তেল আবিব এবং হাইফার বেশ কয়েকটি কৌশলগত স্থান ইতিমধ্যেই ধ্বংস করেছে। হায়দারি সতর্ক করে বলেছেন, আমাদের ড্রোনগুলি দূরপাল্লার, অত্যন্ত নির্ভুল এবং অত্যন্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এবার যোগ হয়েছে আরও চাঞ্চল্যকর খবর। ইরান দাবি করছে তারা ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক এবং তথাকথিত অদৃশ্য F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, তেহরান 2 ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করছে। যদি এই দাবি সত্য হয়, তবে এটি ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান প্রযুক্তির জন্য এক বিরাট ধাক্কা। ইরানের চাঞ্চল্যকর দাবি, 3টি F-35 ধ্বংস, 2 পাইলট আটক।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান গুলি বিনিময়ের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সরকারের আরও একটি পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ অফিস শনিবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সরকারের আরেকটি F-35 যুদ্ধ বিমান সফলভাবে আঘাত করে ধ্বংস করেছে। পাইলটের ভাগ্য অজানা এবং বর্তমানে তদন্তাধীন বলে জানানো হয়েছে। এই খবর আরো চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন ইরান দাবি করে দুদিনে তারা মোট 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি F-35 যুদ্ধ বিমান এবং ইসরায়েলি সরকারের একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করার একদিন পরেই এই দাবিটি প্রকাশিত হলো। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, 3 যুদ্ধ বিমানের পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই F-35 যুদ্ধ বিমানগুলো লাইটনিং নামে পরিচিত, যা আমেরিকান মহাকাশ নির্মাতা লকহিড মার্টিন দ্বারা তৈরি করা হয়েছে। এগুলোকে তাদের শ্রেণীর সবচেয়ে উন্নত বলে মনে করা হয় এবং রাডার শনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত কয়েকটি দেশের মধ্যে ইসরায়েল একটি, যারা এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার পরিচালনা করে। F-35 নামে ইসরায়েলের কাস্টমাইজড সংস্করণটি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীকে বাধা বা ট্র্যাকিং এর ঝুঁকি কম রেখে গভীর অনুপ্রবেশ মিশন পরিচালনা করতে দেয়। তাহলে কিভাবে ইরান এই বিমানগুলো ভূপাতিত করলো? এটি কি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি প্রমাণ, নাকি F-35 প্রযুক্তির দুর্বলতা? ইরানের এই দাবি, বিশেষ করে F-35 এর মতো অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং পাইলটদের আটকের ঘটনা অপ্রত্যাশিত। এতদিন পর্যন্ত F-35 কে কার্যত অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। যদি ইরানের এই দাবি সত্য হয়, তাহলে এর 2টি দিক থাকতে পারে। 1, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি। হয়তো ইরান এমন কোনো নতুন প্রযুক্তি বা কৌশল তৈরি করেছে যা F-35 এর স্টেলথ ক্ষমতাকে অকার্যকর করতে সক্ষম। এটি একটি গেম চেঞ্জার হতে পারে। 2, F-35 এর সীমাবদ্ধতা। সম্ভবত F-35 যুদ্ধ বিমান তার স্টেলথ ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পরিস্থিতিতে অরক্ষিত, যা ইরান কাজে লাগিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হারায় এবং পাইলটরা আটক হয়, তবে এটি তাদের সামরিক মনোবল এবং কৌশলগত সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না। তাদের নিশানা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এর অর্থ কি? মধ্যপ্রাচ্য কি এক নতুন যুদ্ধের মুখোমুখি হতে চলেছে? ইরানের হুমকি, মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবর অনুযায়ী ইরানের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা হলো, প্রথমে ইরাকে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হবে। এরপর অন্যান্য আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোও তাদের নিশানায় আসবে। এই খবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা পরিকল্পনায় সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছেন। ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের পাহাড়ি এলাকায় অবস্থিত এবং এটি এখনও অক্ষত আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী চান যুক্তরাষ্ট্র এই ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বোমা ফেলুক, কারণ এটি ধ্বংস করার মতো বোমা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ইরানের আশঙ্কা, যে কোনো সময় যুক্তরাষ্ট্র তাদের উপর হামলা চালাতে পারে, আর এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানও পাল্টা জবাব দেবে। তেহরানের কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, প্রয়োজনে ইরান হরমুজ প্রণালীতে মাইন পেতে দিতে পারে। এই প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে মাইন পেতে দেওয়া হলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে এবং বিশ্ব জুড়ে জ্বালানির দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। হুথি বিদ্রোহীদের সক্রিয়তা ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। শুধু ইরান নয়, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল, যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি তৈরি করেছিল।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজগুলোকে আটলান্টিক পেরিয়ে যেতে দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি ওয়াশিংটনের তরফে সামরিক প্রস্তুতি জোরদারের ইঙ্গিত। দ্য টেলিগ্রাফকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দ মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে, যা ধ্বংস করা কঠিন। বিবিসি রেডিও 5-এর সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে। অলব্রাইট ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা। তার মতে, এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করাতে পারে, আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে। নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতি এক প্রশ্নই বারবার সামনে আনছে, মধ্যপ্রাচ্য কি এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের অর্থ হবে আঞ্চলিক এবং সম্ভবত বৈশ্বিক জ্বালানি সংকট। সব মিলিয়ে এই অঞ্চলে অস্থিরতা ক্রমশ বাড়ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন আগামী দিনগুলোতে কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে ঘন মেঘ জমেছে, যা যে কোনো মুহূর্তে ঝড়ে রূপ নিতে পারে। পারমাণবিক বোমার পদধ্বনি, ইরান কি পারমাণবিক পথেই হাঁটবে? ইরানের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব জুড়ে আলোচনার ঝড় তুলেছে। একের পর এক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তারের চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে তেহরান। এ যেন এক নাটকীয় মোড়, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। পারমাণবিক চুক্তিতে ইতি টানছে ইরান। ইরানের হুঁশিয়ারি ইসরায়েল আর পশ্চিমাদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে। সংঘাতের আবহে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে। জানা গেছে তারা নাকি ইতিমধ্যেই একটি বিল প্রস্তুত করেছে, যার মধ্যে তারা এনপিটি ত্যাগ করে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে। প্রশ্ন উঠছে, ইরান কি তাহলে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে? হয় বোমা হামলা বন্ধ হোক, না হলে আমরা ইরানের এই বড় সতর্কীকরণ থেকে স্পষ্ট পরিস্থিতি কতটা জটিল। 1960-এর দশকের গোড়ার দিকে স্বাক্ষরিত এনপিটি চুক্তিটি হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বাকি সবাইকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখে। ইরান এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হলেও বরাবরই দাবি করে এসেছে যে তারা বোমা তৈরির চেষ্টা করছে না। কিন্তু ইসরায়েলের সাথে সাম্প্রতিক তীব্র উত্তেজনা তেহরানকে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের সামরিক হামলার মধ্যে ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231-এর অধীনে বৈধতা পেয়েছে এবং তা থামানোর ক্ষমতা কোনো সংস্থার নেই। তিনি ইসরায়েলি আগ্রাসনকে ইতিহাসের এক ভয়ঙ্কর নজির আখ্যা দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এটি শুধু ইরানের সার্বভৌমত্ব নয়, বরং আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটিকেও ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের সাম্প্রতিক হামলার আগে দেশটি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির নকশা পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছিল বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর আর্মি রেডিও সূত্রে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই তথ্যের ভিত্তিতেই ইসরায়েল প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নেয়। আর্মি রেডিও জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে একটি সফল প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করেছেন। এতে ধারণা করা হয় ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে পারত।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যার ভিত্তিতে গত শুক্রবার ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা। এই তথ্য হলো, ইরানি বিজ্ঞানীরা 2023 সালের শেষ বা 2024 সালের শুরুর দিকে গোপনে এমন এক প্রকল্পে কাজ শুরু করেন, যার মাধ্যমে পারমাণবিক উপাদানকে একটি কার্যকর বিস্ফোরক যন্ত্রে রূপান্তরের প্রস্তুতি নিচ্ছিল। তবে ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে তারা এখনো পুরোপুরি নিশ্চিত নন ইরান পরমাণু কর্মসূচির কোন পর্যায়ে আছে। এমনকি তারা যা ধারণা করছে, ইরান বাস্তবে তার চেয়েও অনেক বেশি অগ্রসর থাকতে পারে। এই অনিশ্চয়তা ইসরায়েলের মধ্যে আরও উদ্বেগ বাড়াচ্ছে। আইডিএফ জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ছোড়া ইরানের মিসাইলের নতুন ব্যারেজকে শনাক্ত করেছে। ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের সাইরেন বেজে ওঠে। মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই এলাকায় থাকা ইসরায়েলিদের বোমা আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ইরানি সম্প্রচার মাধ্যম IRIBর প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের রকেট আঘাত হানি। ইসরায়েল 30 জুন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িকে টার্গেট করেছে। হাদেরায় একটি পাওয়ার স্টেশনকেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট করে ইরান। তেহরানে ইসরায়েলি হামলার পরই নতুন করে হামলা চালায় ইরান। প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী 15 জুন বিকেলে ঘোষণা করেছে যে তারা ইরান থেকে হাইফা এবং তেল আবিব শহর লক্ষ্য করে 50টি রকেট নিক্ষেপ করেছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে এবং এটিকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ হিসেবে বর্ণনা করেছে। পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি এবং হাইফা অঞ্চল সহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে, কারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ক্ষেপণাস্ত্রগুলোকে আক্রমণ করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতীকী লক্ষ্যবস্তুতে হামলা অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ছিল হাদেরার বিদ্যুৎ কেন্দ্র এবং সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবারের ব্যক্তিগত বাসভবন। দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার রাতে তেল আবিবের দক্ষিণে উপকূলীয় শহর বাতিয়ামে এক বড় রকেট হামলার পর সর্বশেষ উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কয়েক ডজন ইরানি রকেট ওই এলাকায় আঘাত হানে, যার ফলে 7 জন নিহত, 200 জনেরও বেশি আহত এবং প্রায় 35 জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে। ইসরায়েলি পাবলিক রেডিও উল্লেখ করেছে যে হামলায় বাতিয়ামে কয়েক ডজন বাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাতটিকে সবচেয়ে কঠিন রাতগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে। ইরানি সূত্র জানিয়েছে যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত ছিল এবং উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করেছিল। শুক্রবার ইসরায়েলের বৃহৎ পরিসরে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলা চালানো হয়। এই অভিযানে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারমাণবিক বিজ্ঞানী সহ ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা চালায় বলে জানা গেছে। প্রতিশোধ হিসেবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের কোপে ইসরায়েলের বৈজ্ঞানিক গর্ব ধূলিসাৎ। মোসাদের গোপন আঁতুড় ঘর কি ধ্বংসস্তূপ। তেল আবিবের দক্ষিণে অবস্থিত বিখ্যাত ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স একসময় ইসরায়েলের বৈজ্ঞানিক শক্তি ও গর্বের প্রতীক। মোসাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল নিবিড়, আজ সেটি শুধুই ধোঁয়া আর ধ্বংসস্তূপের স্তূপ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে, তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে, তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইসরায়েলের অমূল্য সম্পদ ছাই। রেহবট শহরের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।
এলবিট সিস্টেমের মতো বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে তাদের অংশীদারিত্ব ছিল চোখে পড়ার মতো। কিন্তু শনিবার ভোরের সেই হামলা যেন ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের হৃৎপিণ্ডে লক্ষ্য করেই করা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমও স্বীকার করেছে এই হামলা দুর্ঘটনাজনক নয়। পদার্থবিদ্যা, জৈব প্রযুক্তি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক গবেষণার কেন্দ্র ছিল এটি। ইসরায়েলি বিশেষজ্ঞরা এই ধ্বংসযজ্ঞকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। পরীক্ষাগার থেকে শুরু করে সম্পূর্ণ ভবন সবই এখন ধ্বংসস্তূপে পরিণত। সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈবিক উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা সবকিছুই চোখের পলকে শেষ। এক সময় যা ইসরায়েলের বৈজ্ঞানিক গর্বের প্রতিনিধিত্ব করত, আজ তা কেবল ছাই আর ধ্বংসাবশেষ, যা বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে। হামলার পরের ছবিগুলো আরও মর্মান্তিক। পুড়ে যাওয়া কাঠামো, উড়ে যাওয়া জানালা, ধসে পড়া ছাদ থেকে ঝুলন্ত তার, সবই এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিজ্ঞানীদের আর্তনাদ, কিছুই অবশিষ্ট নেই। যখন শেল আক্রান্ত বিজ্ঞানী এবং গবেষকরা তাদের ক্ষতির কথা বলতে শুরু করেন, তখনই এই হামলার ভয়াবহতা স্পষ্ট হয়। অধ্যাপক এলদাদ জাহর তার ল্যাবের ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, 15 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি 22 বছর ধরে আমার দ্বিতীয় বাড়ি থাকা ল্যাবটিকে আগুনে পুড়িয়ে ফেলার ছবি দেখতে পাই। 3টি সম্পূর্ণ তলা ধসে পড়েছে, কিছুই অবশিষ্ট নেই। কোনো তথ্য নেই, কোনো ছবি নেই, কোনো নেট নেই, কোনো ইতিহাস নেই। জাহর আরও বলেন, এই ক্ষতি কেবল সরঞ্জামের নয়, বরং ইসরায়েলের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জড়িত একটি বৈজ্ঞানিক সংরক্ষণাগারের ধ্বংস। এটি প্রজন্মের পর প্রজন্মের গবেষকদের শ্রম আর মেধার ফসল, যা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পিউটার বিজ্ঞান বিভাগ। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিকিৎসা গবেষণার এক বিশ্ব নেতা অধ্যাপক ইরান সেগালের ল্যাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তার 50 সদস্যের দল অতি ঠান্ডা ফ্রিজার থেকে হাজার হাজার গুরুত্বপূর্ণ জৈবিক নমুনা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু বন্যার কারণে বেশিরভাগই অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ মূল্যের সরঞ্জাম এখন মেরামতের অযোগ্য বলে বিবেচিত হচ্ছে। প্রাণী রসায়ন বিভাগের অধ্যাপক শ্যারিয়াল ফ্রেইশম্যান বলেন, এটা কেবল ব্যয়বহুল ডিভাইস নয়, যা হারিয়ে গেছে। কয়েক দশকের সঞ্চিত দক্ষতা এবং সূক্ষ্মভাবে ক্যালিব্রেটেড বৈজ্ঞানিক ব্যবস্থা, প্রজন্মের গবেষণা অদৃশ্য হয়ে গেছে। প্রবীণ গবেষক অধ্যাপক ওরেন শুলজিনার এক ভুতুড়ে ছবি এঁকেছেন। এটা যেন আমাদের ল্যাবটি বাষ্পীভূত হয়ে গেছে। বছরের পর বছর কাজ, অনন্য ডিএনএ লাইব্রেরি, স্টেম সেল, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মাছি প্রজাতি, সবকিছুই এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এটি ছিল আমাদের ছাত্রদের অগণিত নিদ্রাহীন রাতের ফসল। আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র, রহস্য কি? এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত। ইরানের ট্রু প্রমিস 3 অভিযান ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিয়েছে, যা তেল আবিবকে শুধু হতবাকি নয়, আতঙ্কিতও করে তুলেছে। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান শাখা এমন এক ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত হেনেছে। প্রশ্ন হলো, ইসরায়েলের আয়রন ডোম কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো? ফার্স্ট নিউজ এজেন্সিকে দেয়া এক সূত্রের তথ্য অনুযায়ী এই অভিযানে ইরানের হাতে থাকা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমাদ, গাদর এবং খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল হাইফা, তেল আবিব এবং ইসরায়েলের উত্তরাঞ্চল। সবচেয়ে বিস্ময়কর হলো, ইসরায়েলের শোধনাগার, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং বিমান বাহিনীর জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোকে এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে।
এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে, যা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। ইসরায়েলের আতঙ্ক বাড়াচ্ছে যেসব অস্ত্র। ইমাদ ক্ষেপণাস্ত্র। এই অভিযানে ইমাদ ক্ষেপণাস্ত্র মূল ভূমিকা পালন করেছে। এটি প্রায় 2000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এবং কদর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ এটি মাঝপথেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা এর নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয়। এর বিচ্ছিন্ন ওয়ারহেড এবং ম্যানুভারিং ফিন এটিকে হাইফার কৌশলগত লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হানতে সাহায্য করেছে। কাদর ক্ষেপণাস্ত্র। কাদর ক্ষেপণাস্ত্র, যা 3টি ভিন্ন মডেলে 1350 থেকে 1950 কিলোমিটার পাল্লায় তৈরি করা হয়েছে, আবারও তার কার্যকারিতা প্রমাণ করেছে। এর উন্নত জাইরোস্কোপিক নিদর্শন ব্যবস্থা এবং তরল জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ও লজিস্টিক অবকাঠামো ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলোই হয়তো সেই ক্ষেপণাস্ত্র যা আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের গভীরে আঘাত হেনেছে। খাইবার সেকান ক্ষেপণাস্ত্র। এই অভিযানের সবচেয়ে বড় টুইস্ট হলো খাইবার সেকান ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ফেব্রুয়ারি 2022 সালে উন্মোচন করা হয়েছিল। এর বিশেষভাবে ডিজাইন করা 3 শঙ্কুযুক্ত ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় উচ্চমাত্রার ম্যানুভারিং ক্ষমতা প্রদান করে। এটি বিশেষভাবে ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য তৈরি করা হয়েছে। এর ছোট ও হালকা গঠন এটিকে বেসামরিক যান এবং স্টেলথ লঞ্চার থেকেও নিক্ষেপযোগ্য করে তোলে। ইসরায়েলের দখলকৃত ভূমির উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক বিস্ফোরণ, হাইফাই তেল স্থাপনায় অগ্নিকাণ্ড এবং সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যায়। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা স্বীকার করেছে ইরানের সাম্প্রতিক আক্রমণ তীব্রতা, নির্ভুলতা এবং সমন্বয়ের দিক থেকে নজিরবিহীন এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এর কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরমে। শুক্রবার থেকে ইসরায়েলের ওপর ইরান যে হামলা চালিয়েছে তাকে শুধুই সতর্কতা বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাভি। তার হুঁশিয়ারি, আসল শাস্তিমূলক অভিযান নাকি এবার শুরু হবে। হুঁশিয়ারি নাকি চূড়ান্ত আঘাতের পূর্বাভাস? ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাভি এক টেলিভিশন বার্তায় ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তা কেবল একটি প্রতিরোধমূলক সতর্কতা, অর্থাৎ এটি একটি ট্রেলার মাত্র। আসল শাস্তিমূলক অভিযান নাকি এবার আসছে। জেনারেল মুসাভি অভিযোগ করেছেন, ইসরায়েল সামরিক লক্ষ্যের আড়ালে নারী, শিশু ও বৃদ্ধদের ওপর হামলা চালিয়েছে। এমনকি গাজা ও লেবাননে প্রায় 300 সাংবাদিককে হত্যার পর এখন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর কর্মীদের ওপরও বর্বর হামলা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। প্রতিশোধের আগুন ও ইরানের দৃঢ় সংকল্প। মুসাভি দৃঢ় কণ্ঠে বলেছেন, ইতিহাস সাক্ষী, মহান ইরান জাতি কখনো কোনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি। তিনি ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে বাধ্য করার অঙ্গীকার করেছেন। তিনি উল্লেখ করেন, শুক্রবার থেকে IRGC মহাকাশ বাহিনী এবং বিমান প্রতিরক্ষা সদর দপ্তর সেনাবাহিনী, IRGC আইন প্রয়োগকারী কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় ইসরায়েলের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এর সবকিছুই নাকি ছিল সতর্কীকরণ। বসতি স্থাপনকারীদের প্রতি হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফা নিরাপদ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো জেনারেল মুসাভি অধিকৃত অঞ্চল, বিশেষ করে তেল আবিব এবং হাইফার বসতি স্থাপনকারীদের অবিলম্বে এসব এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, তারা যেন তাদের জীবন বাঁচাতে অবিলম্বে এই এলাকাগুলি ছেড়ে চলে যায়।
তার শেষ বার্তা ছিল বিশ্বের মুক্ত জনগণের উদ্দেশ্যে। মহান ইরান তার সশস্ত্র বাহিনীর নেতৃত্বে প্রতিশোধ নেবে স্রষ্টার ইচ্ছায়, তার শক্তিতে। তেল আবিব ও হাইফার মানুষকে কি সত্যিই ঘর ছাড়তে হবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। খামেনি নিজে এই বক্তব্য দেননি, তার পক্ষ থেকে টেলিভিশনটির উপস্থাপক নিজে এটি পড়ে শোনান। খামেনি বলেন, ইহুদিবাদী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ইরান জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা তা পাচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির অবস্থান তাদের জানা, তবে তাকে হত্যার কোনো পরিকল্পনা অন্তত এখন তাদের নেই। অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের আকাশ ইরানের নিয়ন্ত্রণে। ইরানের সামরিক কর্মকর্তা কর্নেল ইমান তাজিক এক বিস্ফোরক দাবি করেছেন, ইরান ইসরায়েলি আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইমান তাজিক দাবি করেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা দখলকৃত অঞ্চলের আকাশে ইরানের নিরঙ্কুশ আধিপত্যের প্রমাণ। কর্নেল তাজিক ইসলামিক রিভলিউশন গার্ড কর্পসের এরোস্পেস ফোর্সের এই 11তম অভিযানকে বিশেষভাবে প্রশংসা করেছেন, যা প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছিল। তার দাবি, শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহজেই প্রবেশ করেছে, বারবার কাপুরুষ ইসরায়েলিদের আশ্রয়স্থল কাঁপিয়ে দিয়েছে এবং তেল আবিবের যুদ্ধবাজ মিত্রদের কাছে ইরানের শক্তির বার্তা পৌঁছে দিয়েছে। তাজিক জোর দিয়ে বলেছেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে ইরান অধিকৃত ফিলিস্তিনের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে এর বাসিন্দারা সম্পূর্ণ অরক্ষিত। ঘটনার কয়েক ঘন্টা আগে ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। অধিকৃত অঞ্চলের ভেতর থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলি স্থল ও লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ইসরায়েলি আয়রন ডোম সিস্টেমটি টানা দ্বিতীয় রাতে ত্রুটিপূর্ণ অবস্থায় দেখা গেছে এবং সম্ভবত তেল আবিবে প্রতিরক্ষামূলক প্রজেক্টাইল নিক্ষেপ করছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে। হামলার পর মোবাইল ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, আতঙ্কিত এবং হতবাক ইসরায়েলিরা ইরানের ধ্বংসস্তূপের মধ্যে হেঁটে যাচ্ছে। এদিকে ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিলে ইরান যে সমুচিত জবাব দেবে ওয়াশিংটনকে তা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘে তেহরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। ইরান একটি রেড লাইন ঠিক করেছে, যুক্তরাষ্ট্র যদি সেটি অতিক্রম করে তাহলে আমরা জবাব দেব, বলেছেন তিনি। তবে কি কি কাজ তেহরান উস্কানি বিবেচনা করে পাল্টা জবাব দেবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি তিনি। মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 30টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছে। এগুলোর গতিপথের উপর নজর রাখা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনার পর বিবিসি ভেরিফাই এই তথ্য নিশ্চিত হয়েছে। এই 30টি জেটই মার্কিন সামরিক বাহিনীর ট্যাঙ্কার, উড়োজাহাজ, এগুলো আকাশেই যুদ্ধ বিমান ও বোমারু বিমানে পুনরায় জ্বালানি ভরে দিতে পারে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। ইরান ইসরায়েল চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনি কি কূটনৈতিকভাবে পিছু হটবেন নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনের জ্যেষ্ঠ ফেলো এলি জেরানমায়ে। জেরানমায়ে বলেন, এই ধরনের পরিস্থিতিতে নেতাদের সবসময় একটি বিকল্প থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছেন, এবারও তা তার পক্ষে সম্ভব। তিনি আরো বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন, ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে। জেরানমায়ে বলেন, যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায় তাহলে আমরা জানি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে।